আপনার কি সেই ছোটবেলার কথা মনে আছে, যখন আমাদের জ্বর, সর্দি, কাশি বা যে কোনো রোগে ভুগতাম, তখন আমাদের বাবা মায়েরা আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। সেই ডাক্তার কখনো আমাদেরকে ইনজেকশন বা তিক্ত কোনো ওষুধ দিতেন না। তিনি বরং আমাদেরকে এক ধরনের সাদা সাদা মিষ্টি গুলি দিতেন, আর ওইগুলো খেয়ে আমরা সুস্থ হয়ে উঠতাম। আপনি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আমি হোমিওপ্যাথির কথা বলতেছি। হোমিওপ্যাথি হলো পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি বিতর্কিত একটা চিকিৎসা পদ্ধতি, এবং এটি আবার সবচেয়ে বেশি জনপ্রিয় বিকল্প চিকিৎসা পদ্ধতি। কেউ এর বিরোধিতা করেন, তো কেউ আবার এর অসাধারণ কার্যক্ষমতার প্রশংসা করেন। কিন্তু আদতে কেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এই হোমিওপ্যাথিকে দুই চোখের বিষ মনে করেন, এবং এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞান থেকে কিভাবে আলাদা, হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, এবং এটি আজকের এই অবস্থানে কিভাবে পৌঁছানো, আলোচনা করবে এই সকল বিষয় নিয়ে। চলুন শুরু করি। অনেক মানুষ মনে করে হোমিওপ্যাথি হচ্ছে একটি আনসাইন্টিফিক, ইনএফেক্টিভ মার্কেটিং গিমিক। এই কঠিন সমালোচনা বুঝতে হলে আপনাকে হোমিওপ্যাথির ইতিহাস এবং এর মূল নীতিগুলো বুঝতে হবে। আমি যখন এই ভিডিওর জন্য হোমিওপ্যাথি নিয়ে রিসার্চ করতেছিলাম, আমি তাদের সম্পর্কে যতই জানতেছিলাম ততই অবাক হচ্ছিলাম, এবং আমি আর কখনো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো বলে মনে হয়। কেন এই কথা বলতেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। হয়তো তখন আপনিও একই কথা বলবেন। হোমিওপ্যাথির আবিষ্কার হয় হতাশা থেকে। এই হতাশা ছিল তখনকার সময়ের চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে। আমি বলছি 1700 দশকের কথা, যখন রোগের চেয়ে চিকিৎসা ছিল বেশি ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক। ফর এক্সাম্পল, চিকিৎসার নামে তখন ব্লাড লেটিং এর কনসেপ্ট ছিল, অর্থাৎ শিরা কেটে রক্ত বের করা হতো। আপনার যেই রোগী হোক না কেন, বসন্ত, জ্বর, গলা ব্যথা, সবকিছুর জন্যই ব্লাড লেটিং করা হতো। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনও এই প্রক্রিয়ায় মারা যান। একবার তার গলা ব্যথা হয়েছিল, এবং সেজন্য তার রক কেটে রক্ত বের করা হয়েছে। বলা হয় যে তার শরীরের প্রায় অর্ধেক রক্ত বের করে ফেলা হয়েছিল, এবং তিনি 21 ঘন্টার মধ্যে মারা যান। আরো এমন অনেক ধরনের ভুতুড়ে চিকিৎসা ছিল, যেমন পেট খারাপ করানোর জন্য ল্যাক্সেটিভস বা বমি করানোর ওষুধ দেওয়া হতো, যাতে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করা যায়। এমন ভুতুড়ে চিকিৎসা এমনকি সামান্য রোগের জন্য দেওয়া হতো, এবং অনেক সময় তো অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো। মানুষ তখন রোগ থেকে চিকিৎসাকে বেশি ভয় পেত। স্যামুয়েল হ্যানেম্যান, যিনি একজন জার্মান চিকিৎসক ছিলেন, তিনি এই সকল কিছু দেখছিলেন এবং হতাশ হচ্ছিলেন, এবং তিরস্কার করে এই চিকিৎসা পদ্ধতিকে অ্যালোপ্যাথি নাম দেন। তিনি মনে করতেন এই পদ্ধতিগুলো রোগের লক্ষণকে দমন করার চেষ্টা করে, কিন্তু রোগের মূল কারণকে সম্বোধন করে না। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এই নামের ঘোর বিরোধিতা করেন। তারা বরং এটিকে মডার্ন মেডিসিন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যাই হোক, এই পরিস্থিতি দেখে হ্যানেম্যান নতুন একটি চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন, যাকে নাম দেওয়া হয় হোমিওপ্যাথি, এবং তাকে হোমিওপ্যাথির ফাদার হিসেবে সম্মানিত করা হয়। তিনি বলেছিলেন, আমি কিছু মৌলিক ধারণা দিব, আর এই ধারণাগুলোর মধ্যে দিয়ে পুরো হোমিওপ্যাথি পরিচালিত হবে, এবং আমি নিশ্চিত এই ধারণাগুলো আপনাকে অবাক করে দিবে, যেমনটা আমাকে অবাক করেছে। তার নীতিগুলোর মধ্যে একটি নীতি হলো লাইক কিউরস লাইক, বা সদৃশতার নীতি। তিনি বলেন, যে পদার্থ রোগ সৃষ্টি করে, সেই পদার্থটিকে যদি ওই রোগের প্রতিকারের জন্য অল্প অল্প করে ব্যবহার করা হয়, তবে সেটি রোগকে সারিয়ে তুলতে পারে। অনেকটা বাংলা প্রবাদ বিষে বিষ ক্ষয়, বা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। উদাহরণস্বরূপ, জ্বরের চিকিৎসা এমন একটি উপাদান ব্যবহার করা হতে পারে যা জ্বর সৃষ্টি করে, যেমন বেলাডোনা। আবার মৌমাছির বিষ থেকে তৈরি একটি মিশ্রণ দিয়ে চুলকানিযুক্ত সমস্যার চিকিৎসা করা হয়। এইভাবে হোমিওপ্যাথি বিভিন্ন সমস্যার সমাধানে এই নীতি অনুসরণ করে থাকে। হোমিওপ্যাথির আরেকটি নীতি হলো ডাইলুশন বা পাতলা করার নীতি, যা পটেন্টাইজেশন নামেও পরিচিত। যার মানে হলো ওষুধের উপাদানগুলোকে যতটা সম্ভব পাতলা করা, এবং সেগুলোকে নাড়ানোর মাধ্যমে এর কার্যকারিতা বাড়ানো। চলেন একটু সহজ ভাবে বুঝি। তো তারা যা করে তা হলো, তারা সরাসরি ওষুধটা দেয় না, বরং ওষুধের উপাদানগুলোকে বিশুদ্ধ পানি অথবা অ্যালকোহলের সাথে মিশিয়ে সেটাকে পাতলা করে তারপর ওষুধ হিসেবে ব্যবহার করে। প্রথমে 1 ভাগ ওষুধ নেয়, তারপর সেটিকে 9 ভাগ পানির সাথে মিশিয়ে ঝাঁকিয়ে একটি মিশ্রণ তৈরি করে। এটাকে বলা হয় 1x ডাইলুশন বা 1x পটেন্সি। তারপর এটিকে যদি আরো পাতলা করার প্রয়োজন হয়, তখন সেই মিক্স করা ওষুধ থেকে আরো 1 ভাগ নিয়ে সেটিকে আরো 9 ভাগ পানিতে মিশানো হয়। তারপর সেটিকে ঝাঁকিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়। এটা হলো 2x ডাইলুশন, যার মানে হলো 1/100। আর এই 2x সি নামেও পরিচিত, কারণ 1C মানে হচ্ছে 1/100 ডাইলুশন। যদি আমরা এখান থেকে 1 ভাগ পানি নিয়ে আরো 100 ভাগ পানিতে মিশাই, তখন এটি হবে 2C পটেন্সি, অর্থাৎ 1/10,000। এই প্রক্রিয়া বারবার চালানো হয় যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত পটেন্সিতে পৌঁছানো যায়। আপনি যদি কোনো হোমিওপ্যাথিক দোকানে যান, সেখানে আপনি 30x বা 200C পটেন্সিয়ার ওষুধও খুব সহজেই পেয়ে যাবেন। তার মানে বুঝতেই পারতেছেন যে ওষুধগুলোকে অনেক অনেক বেশি পরিমাণে পাতলা করা হয়, আর এই জন্যই কখনোই আপনি হোমিওপ্যাথিক ওভারডোজের কথা শুনবেন না। কিন্তু ঠিক কতটুকু পাতলা করা হয়?
চলেন তার একটা ধারণা দেয়। উদাহরণস্বরূপ পুরো আটলান্টিক মহাসাগরে যে পরিমাণ পানি আছে, ওই পরিমাণ পানির সাথে যদি 1 বিন্দু পরিমাণ ওষুধ মিক্স করা হয়, তবে এটি হবে 20 এক্সপোনেনশিয়াল একটি ওষুধ। আর 30 মিশ্রণ বলতে বোঝায় 1 ভাগ ওষুধ এবং 1 মিলিয়ন বিলিয়ন 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 অংশ পানি। অর্থাৎ যদি আমরা এমন একটি গ্লোবিউলি বানাতে চাই, তবে এটির ব্যাস হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের সমান, অর্থাৎ 1,500,000,000,000 কিলোমিটার। এই ট্যাবলেট এত বড় হবে যে এর নিজস্ব ভরের কারণে এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। এখন এর উপরে দুটো এক্সাম্পল যে আমি দিলাম, এগুলো আসলে সায়েন্টিস্টরা মেটাফর হিসেবে ব্যবহার করে, জাস্ট বোঝানোর স্বার্থে যে আসলে এগুলা কত পরিমাণ পাতলা করা হয়। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, কমেন্টে উত্তর দেন। বলুন তো, এই ওষুধটিকে যে পরিমাণ পাতলা করা হচ্ছে, এই পাতলা করার কারণে ওষুধটার গুণাগুণ কি বাড়তেছে না কমতেছে? ওষুধটি কি আরো শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল হচ্ছে? আপনি যদি আমার মতো এই ওষুধটির কার্যকারিতা কমতেছে বলে ভেবে থাকেন, তবে আপনি একই সাথে ভুলও ভাবতেছেন, আবার সঠিক ভাবতেছেন। প্রথমত আপনি ভুল ভাবতেছেন স্যামুয়েল হ্যানিম্যানের মতে। তিনি বলেছিলেন কোন ওষুধকে যত বেশি পাতলা করা হয়, সেটিকে তত বেশি পরিমাণে ঝাঁকানো হয়। আর সর্বশেষ পণ্য হিসাবে যা থাকে তার কোনো ওষুধ নয়, বাট এ সাবস্টেন্স লাইক স্পিরিট। এর মানে হলো পানি সেই ওষুধের সকল গুণাগুণ শোষণ করে নিয়েছে। এবং আপনি সঠিকও, কারণ বিজ্ঞানীরা হ্যানিম্যানের এই মতের সাথে দ্বিমত পোষণ করেন। আর এই কারণে পটেন্টাইজেশন হোমিওপ্যাথির সবচেয়ে বড় সমালোচনার একটি বিষয়। হ্যানিম্যানের দাবি এই চরম ঘনত্ব কমানোর প্রক্রিয়া উপাদানকে আরো বেশি কার্যকর করে তোলে, কিন্তু বাস্তবিক অর্থে ইট মেক্স জিরো সেন্স। বেশিরভাগ হোমিওপ্যাথি ওষুধ এত পরিমাণ পাতলা করা হয় যে এর মধ্যে সক্রিয় উপাদানের একটি অণু অবশিষ্ট থাকে না। তাদের দাবি হলো প্রতিটি ডাইলুশনে ওষুধটিকে ঝাঁকানোর ফলে সেই পানিতে ওষুধটির একটি এসেন্স বা সত্তা রয়ে যায়। মূলত ধারণাটি হলো যে ওয়াটার রিমেম্বার্স, বা পানি মনে রাখে যাতে কি রাখা হয়েছিল। কিন্তু যদি তা সত্যি হতো, তবে পানির সংস্পর্শে আসা প্রতিটি বস্তুই তার এসেন্স রেখে যেত, এবং যখন এর সংস্পর্শে কোনো মানুষ বা অ্যানিমাল আসতো, তখন তার মধ্যে বিচিত্র অনেক কিছু আমরা দেখতে পেতাম। চিন্তা করে দেখেন যে সমুদ্রে কত কিছু বাস করে এবং এর মধ্যে কত কিছু ভেসে থাকে। এটি তখন একটি হোমিওপ্যাথিক ককটেল হিসেবে কাজ করতো। হোমিওপ্যাথিতে ঝাঁকিয়ে মিশ্রণের যে ব্যাপারটা, তারা যেটা দাবি করে যে মিশ্রণে হয়তো কোনো ওষুধ থাকে না, কিন্তু সেটার গুণাগুণ রয়ে যায়। এর বিরুদ্ধে যুক্তি হলো, ধরুন একটা প্রবাহমান নদীতে আপনি 1 বোতল বিষ ঢাললেন, এখন সেই নদীতে ঢেউ হচ্ছে, সেই নদীর পানি প্রবাহ হচ্ছে, সেই নদীর পানি বিভিন্ন পাহাড়ে বাড়ি খাচ্ছে বা পাথরে বাড়ি খাচ্ছে, এবং এখন সেই পানিগুলো তো এক ধরনের ঝাঁকানোর মধ্যে দিয়ে গেল, এগুলো এক ধরনের মিশ্রণ হল। এখন কোনো মানুষ বা এনিমাল যদি সেখান থেকে পানি পান করে, তবে কি সে বিষ খেয়ে মারা যাবে? এমনটি তো হবে না, তাই না? সো আই থিংক আপনি বুঝতে পারতেছেন কেন হোমিওপ্যাথিকে নিয়ে এত সমালোচনা করা হয়, কেন আধুনিক বিজ্ঞানীরা হোমিওপ্যাথিকে দুই চোখের বিষ মনে করে। যেই কোনটা কথা থেকে যদি একটি নির্দিষ্ট সীমার বাইরে পাতলা করা হয়, তবে সেই মিশ্রণে সেই পদার্থের একটি অণু অবশিষ্ট থাকে না। আমি মাত্র দুইটা নীতির কথা বললাম, এছাড়াও হোমিওপ্যাথির আরো কিছু নীতি রয়েছে, বাট আজকের এই ভিডিওর জন্য ওইগুলো অত গুরুত্বপূর্ণ না, তাই এগুলোকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এখন প্রশ্ন হলো, হোমিওপ্যাথির এই নীতিগুলো যদি এত বিতর্কিত হয়, তবে এটি কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠলো? এর প্রথম কারণ হলো 1800 শতকে চিকিৎসা বিজ্ঞান আজকের তুলনায় খুবই বাজে অবস্থায় ছিল। ওই সময় সাধারণ সমস্যার জন্য ব্লাড প্লেটিং করা হতো, অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো, যেগুলো আমি আগেই বলেছি। আর এই চিকিৎসার কারণে প্রায় সময় রোগী আগের থেকেও আরো বেশি অসুস্থ হয়ে যেত। জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান মানুষের কষ্ট হবে না এমন একটি চিকিৎসা আবিষ্কার করতে চেয়েছিলেন, এবং তিনি হোমিওপ্যাথি আবিষ্কার করলেন। আর খুব অল্প সময়ে হোমিওপ্যাথিক হাসপাতালগুলো সফলতাও পেতে শুরু করলো, কারণ ডুইং নো হার্মস বিটস ডুইং হার্ম। অর্থাৎ কেউ যদি অ্যালোপ্যাথি চিকিৎসার সাহায্য নিত, তার রোগ ভালো হোক বা না হোক, তাকে এই চিকিৎসা নেওয়ার প্রসেসে অনেক কষ্ট পেতে হতো। অন্যদিকে হোমিওপ্যাথিতে তার রোগ ভালো হোক বা না হোক, তার কিন্তু কোনো এক্সট্রা কষ্ট ছিল না, বরং সে মিষ্টি মিষ্টি গুলি খেত, তার ভালো লাগতো। আর এই জন্য অটোমেটিক্যালি মানুষজনের কাছে হোমিওপ্যাথি পপুলারিটি পাওয়া শুরু করলো। আর একটি কারণ হলো ধনী এবং প্রভাবশালী মানুষদের সমর্থন। আমি আগে মনে করতাম যে অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে অনেক মানুষজন হোমিওপ্যাথি চিকিৎসা নেয়। এটা সত্যতা তো অবশ্যই আছে, কিন্তু পুরোপুরি না। ইংল্যান্ডের রাজপরিবারের অনেকেই হোমিও চিকিৎসা নিতেন। রানী এলিজাবেথ দ্য সেকেন্ড 17 বছর একজন হোমিওপ্যাথি ডাক্তার রেখেছিলেন, এবং এই রিসেন্টলি 2019 সালে প্রিন্স চার্লস এমন একটি সংগঠনের পৃষ্ঠপোষক হন যা সারা বিশ্ব জুড়ে হোমিওপ্যাথিকে প্রচার করে। এবং এর পপুলারিটির আরো একটি কারণ হলো, এখন যেমন আমরা জানি যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, কেন কাজ করে, এটা কিভাবে বানানো হয়, কিন্তু ওই সময় সায়েন্স এত উন্নত ছিল না। ওই সময় বিজ্ঞান আসলে ব্যাখ্যা করতে পারতো না যে হোমিওপ্যাথিতে কি সমস্যা আছে, বা হোমিওপ্যাথি কেন কাজ করে বা কেন কাজ করে না। কিন্তু এখন যেহেতু সায়েন্স অনেক উন্নত হয়েছে, এবং আমরা জানি যে হোমিওপ্যাথি অলমোস্ট অলমোস্ট স্ক্যাম, কিন্তু এতদিনে হোমিওপ্যাথি অনেক বেশি পপুলার হয়ে গেছে। আর একটা জিনিস যখন একবার পপুলার হয়ে যায়, তখন তার সহজেই সেটা হারিয়ে যায় না।
আর পাশাপাশি এখনো প্রয়োজনীয় বা এর পিছনের বিষয় জানতে চায়। মানুষজন জাস্ট ডাক্তারের কাছে যায়, ওষুধ দিয়ে যা দেয় তাই খায়। আমি জানি আপনি এখন আমাকে বসে বসে গালি দিচ্ছেন যে ভাই আমি তো হোমিওপ্যাথি খেয়ে সুস্থ হয়েছি, তুমি যা কিছু বলতেছ তাহলে তাহলে আমি হোমিওপ্যাথি খেয়ে সুস্থ হইলাম কিভাবে? আপনার কথা ঠিক আছে, আমি নিজে হোমিওপ্যাথি খাইছি, আমি নিজেও সুস্থ হয়েছি। এখন এই সবকিছু যে বললাম তাদের যে বিতর্কিত নীতি, কিন্তু এত কিছুর পরও এই হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, কেন মানুষ এই হোমিওপ্যাথি খাওয়ার পরও সুস্থ হয়ে ওঠে, এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করবো। আপনি এখন বুঝতে পারবেন। হেলেমেনের সময় যখন তিনি রোগী দেখতেন তখন তিনি রোগীদের উপর অনেক ধরনের কঠিন নিয়ম কানুন আরোপ করতেন, যেমন চা, কফি, মশলাযুক্ত খাবার, অ্যালকোহল এগুলো খাওয়া যাবে না, মাংস, পেঁয়াজ, চিজ ইত্যাদি এগুলোও খাওয়া যাবে না, ভেড়ার উলের তৈরি পোশাক পরা যাবে না, মাস্টারবেশন করা যাবে না, পর্নোগ্রাফিক বই পড়া যাবে না, খেলাধুলা করা যাবে না, ঘোড়ায় চড়া যাবে না, বন্ধ ঘরে থাকা যাবে না, এক জায়গায় বসে কাজ করা যাবে না, এবং এছাড়াও আরো অনেক কিছু। তিনি মনে করতেন যখন কেউ তার এই সকল নিয়ম মানবে তবে সে সুস্থ হয়ে উঠবে, তখনই তার ওষুধগুলো কাজ করবে। যদিও আজকের দিন এগুলাকে কিছুটা উপেক্ষা করা হয়, কিন্তু তারপরেও অনেক পরিমাণে মানা হয়। আপনি যখন হোমিও ডাক্তারের কাছে যাবেন তারা আপনার রোগের বাইরেও আপনার জীবনযাত্রাকে বোঝার চেষ্টা করে, এবং আপনাকে ওষুধ দেওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু নিয়ম কানুন বলে দেয় যে এটা খাওয়া যাবে বা এটা খাওয়া যাবে না। তো যেটা হয় যে আপনি যখন আপনার জীবনযাত্রা কিছুটা পরিবর্তন আনেন, তখন আপনি নিজে নিজেই ওই জীবনযাত্রার পরিবর্তনের কারণে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু যেহেতু আপনি পাশাপাশি ওষুধ খাচ্ছেন, আপনি মনে করেন যে ওষুধের কারণে আপনি সুস্থ হয়ে উঠছেন। আর পাশাপাশি হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতো ডাক্তাররা তো তাড়াহুড়া করে না, একটু সময় নিয়ে আপনাকে বোঝার চেষ্টা করে, আপনার বিষয়গুলো শুনে। এটাতেও আপনার মেন্টালি একটা পিস আসে, ওইটাও আপনাকে অনেক হেল্প করে সুস্থ হয়ে ওঠে। এইটা গেল হোমিওপ্যাথি কেন কাজ করে এর একটা ব্যাখ্যা। আর আরো একটা কারণ হলো প্লেসিবো ইফেক্ট। গত 150 বছরে চিকিৎসা বিজ্ঞান অনেক বদলে গেছে, অনেক উন্নতি হয়েছে। মানব ইতিহাসে কখনোই আমরা এত উন্নত স্বাস্থ্য উপভোগ করিনি, এবং এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে যেসব চিকিৎসা পদ্ধতি এবং সরঞ্জাম আমরা তৈরি করেছি। মডার্ন ডায়াগনস্টিক্স, ডাবল ব্লাইন্ডেড স্টাডিজ এবং বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে প্রমাণ করা হয় কোন পদ্ধতিগুলো আমাদের রোগ সারাতে কার্যকর এবং কোনগুলো কার্যকর নয়। আগের মধ্যে শুধুমাত্র রকেটে ব্লাড বের করা হয় না, প্রত্যেকটা চিকিৎসা যেটা এখন আমরা গ্রহণ করি সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়। আর এই অসংখ্য গবেষণা এবং পর্যালোচনার পর আমরা এখন নিশ্চিতভাবে জানি যে হোমিওপ্যাথির প্রভাব প্লেসিবো ইফেক্টের চেয়ে বেশি কিছু না। আপনি যতই বুদ্ধিমান বা স্মার্ট হন না কেন, আপনি এই ইফেক্ট থেকে বাঁচতে পারবেন না। প্লেসিবো ইফেক্ট হলো যখন মানুষ বিশ্বাস করে যে নির্দিষ্ট কিছু একটা করলে তার মধ্যে ভালো অনুভব হবে, কিন্তু আসলে ওটা করলে তার মধ্যে কিছুই হওয়ার কথা না, কিন্তু শুধুমাত্র তার বিশ্বাসই পারে কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে। আমি আরেকটু সহজ হয়ে বলতেছি। ধরেন কোন একটা অসুস্থ রোগী আপনার কাছে আসলো, আপনি তাকে শুধুমাত্র চিনির গুলি দিলেন, সে জানো না এটা চিনির গুলি, আপনি তাকে এটা দিয়ে বললেন যে এটা হচ্ছে তোমার ওষুধ, তুমি এটা খাও, তুমি সুস্থ হয়ে উঠবে। তখন সে যখন এটা সেবন করে, তার ব্রেন এটাকে অটোমেটিক ওষুধ হিসেবেই নেয়, আর সে এটা খাওয়ার ফলেই সুস্থ হয়ে ওঠে। আর এটাই হচ্ছে প্লেসিবো ইফেক্ট। একটা কথা আছে না যে ডাক্তারের কাছে গেলে রোগী ভালো হয়ে যায়, এটা অনেকটা এই টাইপের আর কি। এবং বৈজ্ঞানিক ভাবে এটাও প্রমাণিত হয়েছে যে এই প্লেসিবো ইফেক্ট একজনের থেকে অন্যদের মধ্যেও স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ ধরেন যে বাচ্চা বা পশু যারা লালন পালন করে, কারণ তারা তো নিজেদের ওষুধ নিজেরা গিয়ে আনে না, তারা তাদেরকে যারা লালন পালন করে তারা তাদের জন্য ওষুধ আনে। কারণ তারা যদি বিশ্বাস করে যে এই ওষুধটা খেলে তারা সুস্থ হয়ে উঠবে, যদিও এটা ওষুধ নাও হয়, জাস্ট চিনির গুলো হয়, তার এই বিশ্বাসের কারণে এই প্লেসিবো ইফেক্ট তার মধ্যেও প্রভাবিত হবে, এবং সে ওইটা খাওয়ার মাধ্যমে সুস্থ হয়ে উঠবে। আর এই প্লেসিবো ইফেক্ট হলো আরো একটা কারণ যে কারণে আধুনিক চিকিৎসকরা হোমিওপ্যাথি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেন। কারণ এই প্লেসিবো ইফেক্টের কারণে আপনার হয়তো ছোটখাটো সমস্যা ভালো হয়ে যেতে পারে, কিন্তু ধরেন আপনি কোন জটিল সমস্যা নিয়ে হোমিওপ্যাথিতে গেলেন, যেমন ধরেন লিভার জনিত কোনো সমস্যা বা কিডনি জনিত কোনো সমস্যা বা অন্য কোনো সিরিয়াস সমস্যা নিয়ে গেলেন, এবং আপনি আশায় আছেন যে হোমিওপ্যাথি খেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সমস্যা হচ্ছে প্লেসিবো ইফেক্ট একটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল বিষয়। এটার দ্বারা আপনার হয়তো ছোটখাটো রোগ ভালো হয়ে যেতে পারে, কিন্তু এই ধরনের বড় রোগগুলা এই প্লেসিবো ইফেক্টের মাধ্যমে ভালো হওয়া প্রায় অসম্ভব, আনলেস কোনো মিরাকলস ঘটে। সো আপনি তো আশায় আছেন যে আপনি হোমিওপ্যাথি নিচ্ছেন এবং আপনি সুস্থ হয়ে উঠবেন, বরং এর মাধ্যমে আপনি মিসগাইডেড হচ্ছেন, এবং আপনি এমন একটা সময় গিয়ে বুঝতে পারেন যে হোমিওপ্যাথিতে আপনার কাজ হচ্ছে না। ততক্ষণে অনেক সময় অনেক দেরি হয়ে যায়, তখন অনেক সময় অ্যালোপ্যাথিতেও আপনার জন্য আর কিছু করার থাকে না। এই প্লেসিবো ইফেক্টের মিসগাইডের কারণে আপনার এই আজকের জটিল রোগটা যখন এটা ছোট ছিল, যখন সমস্যাটা আপনার অল্প ছিল, তখন যদি আপনি অ্যালোপ্যাথিতে আসতেন, হয়তো আপনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারতেন। কিন্তু আপনি গিয়েছেন হোমিওপ্যাথিতে, আর হোমিওপ্যাথিতে এমন কোনো শক্তি নাই যার দ্বারা আপনার এটা সুস্থ হয়ে উঠতে পারে। কারণ সায়েন্স অলরেডি বলে দিয়েছে হোমিওপ্যাথি শুধুমাত্র প্লেসিবো ইফেক্টের মাধ্যমে কাজ করে। তাদের যে ওষুধ যেগুলো এত পাতলা করা হয়, তার এই ক্ষমতা নাই যে আপনার এই রোগকে সুস্থ করে তুলবে। সো আপনি যে হোমিওপ্যাথিতে গেলেন, আপনি যে মিসগাইডেড হইলেন, আপনার যে রোগটা যেটা সামান্য ছিল এটা এখন অনেক জটিল আকার ধারণ করেছে। এখন এর পিছনে কার দায়?
আর এই কারণে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা হোমিওপ্যাথিকে দুই চোখে দেখতেই পারে না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা হোমিওপ্যাথিকে চিকিৎসাই মনে করে না। অলরেডি দুইটা কারণ বললাম যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। আর 3 নাম্বার যে কারণটা হোমিওপ্যাথি কেন কাজ করে বা কিভাবে কাজ করে, এটা হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে শক্তিশালী টোল, আর এটা হচ্ছে সময়। দেখুন, আমাদের শরীর, প্রত্যেকের শরীর এক একটা সার্ভাইভাল মেশিন। আমাদের শরীর 24 ঘন্টা কাজ করতে থাকে আমাদের শরীরকে কিভাবে সুস্থ রাখা যায়। আমাদের প্রতিদিনই আমরা ব্যথা পাই, এটা হয় ওটা হয়, অনেক কিছু হয়, আমরা সবকিছুর জন্য ওষুধ খাই না, কিন্তু আমাদের শরীর নিজে নিজে আমাদেরকে সুস্থ করে তোলে। তো যেটা হয় যে আমরা যখন কোনো একটা সমস্যা নিয়ে হোমিওপ্যাথির কাছে যাই, ওখান থেকে আমরা হচ্ছে ওষুধ খাই। আমরা মনে করি যে ওষুধের কারণে আমরা সুস্থ হয়ে উঠছি, কিন্তু আসলে আমরা যে সময়টা পাচ্ছি এই সময়ের সাথে সাথে আমাদের বডি নিজেই নিজেকে সুস্থ করে তুলছে। আর ক্রেডিট পাচ্ছে ওই হোমিওওয়ালা, যিনি আমাদেরকে ওষুধ দিয়েছে। এখন আসলে ফাইনাল বিষয়টা কি, আপনার কি আসলে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়া উচিত নাকি উচিত না? এখানে বিষয়টা হলো, দেখুন যেটা বললাম যে হোমিওপ্যাথি নিয়ে মানুষ সুস্থ হচ্ছে, হোমিওপ্যাথি শিশু এবং প্রাণীদের বেলায় অনেক কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে। এখন আমি যদি আপনাকে আমার মতামতটা বলি, সেটা হচ্ছে আপনার যদি কোনো ছোটখাটো সমস্যা হয় সেটা নিয়ে যদি আপনি হোমিওপ্যাথির কাছে যাইতে চান, যাইতে পারেন, ইউ আর ওয়েলকাম। কারণ হোমিওপ্যাথির অনেক ভালো গুণ রয়েছে, যেমন তাদের ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারা হচ্ছে আপনাকে হোমিওপ্যাথির পাশাপাশি অ্যালোপ্যাথি খাইতেও অ্যালাউ করে, যেন আপনি দুইটা চিকিৎসা নিতে পারেন। এবং তারা হচ্ছে যে আপনার রোগের বাইরেও আপনার জীবনযাত্রাকে বোঝার চেষ্টা করে, আপনার সাথে একটু সময় নিয়ে কথা বলার চেষ্টা করে। সো আপনি হোমিওপ্যাথির অনেক পজিটিভ দিক রয়েছে, আপনার যে কোনো ছোটখাটো সমস্যার জন্য আপনি যেতে পারেন। কিন্তু আপনি যদি কোনো ধরনের জটিল সমস্যায় ভোগেন, যেটার রিস্ক অনেক বেশি, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, যাই না হোমিওপ্যাথিতে, সরাসরি অ্যালোপ্যাথিতে যান। দেখুন ভাই, মানুষ কিছু না করেও ক্যান্সার থেকে সুস্থ হয়ে যায়, এটা আল্লাহর একটা রহমত, এটা মিরাকেল কিছু ঘটতেই পারে, কিন্তু এর মানে এই না যে আপনাকে হোমিওপ্যাথি সুস্থ করে তুলবে। সায়েন্টিফিক ভাবে এটা অলরেডি প্রমাণিত। হোমিওপ্যাথি কোনো চিকিৎসাই না, হোমিওপ্যাথি হচ্ছে যে প্লেসিবো ইফেক্ট, সময়, এগুলো দ্বারা কাজ করে। আর আপনি যদি কোনো জটিল সমস্যা নিয়ে হোমিওপ্যাথির কাছে যান, তাহলে আপনি নিজেকে খুব বড় একটা রিস্কের মধ্যে ফেলে দিচ্ছেন। থ্রু আউট দ্য ভিডিও যেমনটা আমরা বললাম যে হোমিওপ্যাথি নিয়ে অনেক সমালোচনা রয়েছে, হোমিওপ্যাথির আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। মানুষ এখন আর অন্ধবিশ্বাসী না, মানুষ এখন লজিক্যাল জিনিস খোঁজে, সায়েন্টিফিক জিনিস খোঁজে। দেখুন, একটা সময় অ্যালোপ্যাথিকে নিয়ে এই ধরনের সমালোচনা ছিল, তারা ছোট থেকে ছোট সমস্যার জন্য রক্ত কেটে রক্ত বের করতো, ঠিক না? কিন্তু তারা তো ওই সময় ওই জায়গাটা থেকে উন্নতি করতে 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 আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। তারা এখনো প্রতিনিয়ত সব ধরনের বিষয় নিয়ে রিসার্চ করতেই আছে। ইভেন প্রতিনিয়ত নতুন নতুন অনেক রোগের চিকিৎসা বের হচ্ছে, রাইট? এইভাবেই কিন্তু তারা আজকের এই অবস্থানে পৌঁছাইছে। সো হোমিওপ্যাথির উচিত এই বিষয়গুলো নিয়ে কাজ করা, তাদেরও উচিত সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা, মানুষজনকে লজিক্যাল উত্তর দেওয়া, এবং নিজেদের যে সমস্ত ভুল আছে সেগুলো শুধরে নিজেদেরকে আরো উচ্চ লেভেলে নিয়ে যাওয়া।